হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমি প্রধানত টিপিএসসি, যারা টিপিএসসি এক্সাম দিতে ইচ্ছুক তাদের জন্য একটি বিশেষ ক্লাস ইন্ডিয়ান পলিটি থেকে দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। পার্লামেন্ট কি? পার্লামেন্ট হচ্ছে ভারতের আইনসভা, ঠিক আছে? ভারতীয় আইনসভার নাম হচ্ছে কি? পার্লামেন্ট, ভারতীয় আইনসভা। তো ভারতীয় আইনসভা বা পার্লামেন্ট এর স্ট্রাকচার এবং তার স্ট্রেংথ, টোটাল স্ট্রেংথ, এবং কত বছরের জন্যে ভারতীয় পার্লামেন্টের যে হাউসগুলা, যে কক্ষগুলা কত বছরের জন্য নির্বাচিত হয় এবং কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, বিস্তারিত আলোচনা। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। বিএসসি একাডেমি আগরতলা এই চ্যানেলে আপনারা কিছু ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস। আর ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, ভারতীয় পার্লামেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে ভারতীয় পার্লামেন্ট হচ্ছে প্রথমত বাইক্যামেরাল, ঠিক আছে? ভারতীয় পার্লামেন্ট কিন্তু হচ্ছে বাইক্যামেরাল ইন স্ট্রাকচার, ইন নেচার। বাইক্যামেরাল কথাটির অর্থ হচ্ছে যে সমস্ত আইনসভার মধ্যে দুটি কক্ষ থাকে, মানে দুটি হাউস থাকে, ওই সমস্ত আইনসভাকে বলা হয় কি? বাইক্যামেরাল, ঠিক আছে? বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাতে। তো ভারতীয় আইনসভা একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তার দুটি কক্ষ রয়েছে। এই দুটি কক্ষ কি কি? দুটি কক্ষ হচ্ছে, এক নম্বর হচ্ছে কি? লোকসভা, ঠিক আছে? লোকসভা, বা এটাকে কি বলা হয়? ইংলিশে বলা হয় হাউস অব দ্য পিপল, ঠিক আছে? হাউস অব দ্য পিপল। 2 নম্বর কক্ষটি হচ্ছে কি? রাজ্যসভা, রাজ্যসভা, বা এটাকে বলা হয় কাউন্সিল অব স্টেট, ঠিক আছে? তো লোকসভা বা হাউস অব দ্য পিপল আর রাজ্যসভা বা কাউন্সিল অব দ্য স্টেট। এক্ষেত্রে রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের আপার হাউস বা উচ্চকক্ষ, আর লোকসভা হচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ বা লয়ার হাউস, ঠিক আছে? তো ভারতের যে পার্লামেন্ট, তার দুটি হাউস রয়েছে আমরা জানি, একটা লোকসভা, একটা রাজ্যসভা। এবার আমরা স্টাডি করব যে লোকসভার গঠন সম্পর্কে, মানে লোকসভা কিভাবে গঠিত হয়, তার টোটাল নাম্বার কত, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, প্রথমে হচ্ছে কি? লোকসভা, ঠিক আছে? ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভা, ঠিক আছে? লোকসভা। তো ভারতীয় যে পার্লামেন্ট, তার নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। প্রথমত এটা হচ্ছে কি? লয়ার হাউস অব দ্য পার্লামেন্ট, লয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে? এটি পার্লামেন্টের লয়ার হাউস। এই লোকসভার যে টোটাল স্ট্রেংথ বা কতটুকু টোটাল মেম্বার হতে পারবে, হাইয়েস্ট নাম্বার কত হতে পারবে, এটা হচ্ছে কি? 1950 মানে 1950 খ্রিস্টাব্দে তার টোটাল নাম্বার ছিল 500, ঠিক আছে? 1950 খ্রিস্টাব্দে লোকসভার যে টোটাল নাম্বার, সেটা ছিল 500। অর্থাৎ সমগ্র ভারতবর্ষ থেকে পার্লামেন্টের লয়ার হাউসে, লোকসভাতে সর্বমোট 500 জন রিপ্রেজেন্টেটিভ থাকবে, 500 জন মেম্বার থাকবে। এটা ছিল ম্যাক্সিমাম স্ট্রেংথ পার্লামেন্টের। কিন্তু 1952-তে এটিকে করা হয় 500
52 অর্থাৎ +2 করা হয়, তার সঙ্গে কি করা হয়েছে, +2 করা হয়েছে 1952-তে। এই +2 কারা, এই +2 হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান থেকে, ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান। এবার প্রশ্ন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কারা। অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা জন্মসূত্রে ভারতীয় নয়, অর্থাৎ দে আর নট ইন্ডিয়ান বাই বার্থ, ঠিক আছে, দে আর নট ইন্ডিয়ান বাই বার্থ। যে সমস্ত লোকেরা জন্মসূত্রে ভারতীয় নয়, অর্থাৎ ভারতবর্ষে তাদের জন্ম নয়, অন্য কোনো দেশের লোক তারা, ওই সমস্ত লোকেদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয়। এই তাদের থেকে কিন্তু প্রেসিডেন্ট কি করতে পারে, দুইজনকে মনোনীত করতে পারে লোকসভার মধ্যে, ঠিক আছে। এবার আমরা তার ইলেকশন এবং প্রেজেন্ট নাম্বার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে 1950-তে ছিল 500, 1952-তে ম্যাক্সিমাম স্ট্রেংথ ছিল 552, এটা কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেংথ। কিন্তু 2020 অর্থাৎ 2020 এই সময় কিন্তু আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়, এবং এই অ্যামেন্ডমেন্ট ছিল 2019-এর একটি অ্যামেন্ডমেন্ট বিল। তো 2019-এর যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটি ছিল 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এটা অনুসারে কি করা হয়েছে, এই বিলটি পাস হয় 2020-তে এটি পাস হয়, এবং এই বিল অনুসারে তার যে ম্যাক্সিমাম স্ট্রেংথ এটি আবার কিন্তু 500 করে দেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান থেকে যে দুইজন ব্যক্তিকে প্রেসিডেন্ট মনোনীত করতেন লয়ার হাউসে পার্লামেন্টের, এটাকে আবার বাদ দিয়ে দেওয়া হয় 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুসারে, ঠিক আছে। তো প্রেজেন্টলি আমরা দেখতে পাই ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য পার্লামেন্ট হচ্ছে কি 500। যদি কোয়েশ্চন আসে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, এটা হবে 500। এবার হচ্ছে প্রেজেন্ট স্ট্রেংথ। এবার এই 500-এর মধ্যে প্রেজেন্ট স্ট্রেংথ কত, প্রেজেন্টলি আমরা দেখতে পাই ভারতবর্ষের মধ্যে 543, ঠিক আছে, 543 মেম্বার হচ্ছে লোকসভার মধ্যে, অ্যান্ড অল আর ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া অর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। 543 অ্যান্ড দে আর ডিরেক্টলি ইলেক্টেড, ঠিক আছে, অল আর ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো প্রেজেন্টলি কিন্তু 543 মেম্বার এবং সবাই কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আর যে 2 মেম্বার ছিল +2 ছিল 2020 পর্যন্ত, এটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, বর্তমানে এটি নেই। তো প্রেজেন্ট মেম্বার হচ্ছে 543 অ্যান্ড অল আর ইলেক্টেড বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। এবার হচ্ছে রাজ্যসভা, এটা হচ্ছে নাম্বার অফ মেম্বার্স, ঠিক আছে, রাজ্যসভা। এই রাজ্যসভাতে টোটাল স্ট্রেংথ হচ্ছে 250 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে রাজ্যসভাতে কত, 250। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই 250 থেকে 238 আর 12 এইভাবে ডিভিশন করা হয়েছে নাম্বারকে। এক্ষেত্রে 238 মেম্বারদেরকে কে নিয়োগ করবে, দে আর ইলেক্টেড মেম্বার, অ্যান্ড দে আর ইলেক্টেড কাদের দ্বারা ইলেক্টেড, Actually 238 members are elected by the 238
এই 238 মেম্বার দে আর ইলেক্টেড বাই দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সমস্ত স্টেটে, ইন্ডিয়ার প্রতিটা স্টেটে যে স্টেট লেজিসলেচার রয়েছে, অর্থাৎ রাজ্য আইনসভা, এই রাজ্য আইনসভার যে লয়ার হাউস, অর্থাৎ লয়ার হাউস বলতে এখানে বিধানসভা, বিধানসভা, প্রতিটি স্টেট লেজিসলেচার থেকে যে বিধানসভা মেম্বার তারা ইলেক্টেড করে, তারা ইলেকশন করে এবং তারা ভোট দিয়ে কিন্তু রাজ্যসভার মেম্বারদেরকে নিয়োগ করে, এবং প্রতিটি স্টেট থেকে এইভাবে রাজ্যসভার মেম্বারদেরকে নিয়োগ করা হয়। আর বাকি যে 12 মেম্বার, এই 12 মেম্বারকে কিন্তু নমিনেট করে, দে আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো বাকি যে 12 মেম্বার দে আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড 238 মেম্বার্স আর ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড দ্য, যেটা হচ্ছে কি লয়ার হাউসের। বিধান পরিষদ কিন্তু এখানে ভোট দেয় না, একমাত্র বিধানসভা অর্থাৎ লয়ার হাউস। ঠিক আছে, তো এই হচ্ছে ইলেকশনের যে টোটাল স্ট্রেংথ ইলেকশন প্রসেসের সময়, সেই টোটাল স্ট্রেংথ। এবার বর্তমানে রাজ্যসভার আরেক নাম হচ্ছে কাউন্সিল অফ স্টেট। এই কাউন্সিল অফ স্টেটের যে টোটাল স্ট্রেংথ বর্তমানে, প্রেজেন্ট নাম্বার অফ দ্য মেম্বার্স, প্রেজেন্ট নাম্বারটা কত? এটা হচ্ছে 245। অর্থাৎ এই 245 থেকে 238 members they are elected by the state legislative assembly, specially from the lower house of the legislature, that is Bidhan Sabha. আর বাকিরা যারা আছে, অর্থাৎ rest of the 7 members they are nominated by the প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো 245 মেম্বার প্রেজেন্ট স্ট্রেংথ, তার মধ্যে 238 মেম্বার দে আর ইলেক্টেড অ্যান্ড 7 মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই হচ্ছে টোটাল নাম্বার অফ স্ট্রেংথ। এবার হচ্ছে ইলেকশন প্রসেস। ঠিক আছে, এবার হচ্ছে ইলেকশন প্রসেস, কিভাবে ইলেকশন করা হয় আমরা দেখব। তো প্রথম হচ্ছে কি লোকসভার ইলেকশন প্রসেস অ্যান্ড দ্য টেনিউর অফ দ্য লোকসভা। তো লোকসভার ক্ষেত্রে কি হচ্ছে, লোকসভা, তো লোকসভার প্রেজেন্ট নাম্বার হচ্ছে টোটাল স্ট্রেংথ হচ্ছে 543 and all are elected by the citizen of India. এবার ইলেকশন প্রসেসটা কি? ইলেকশন প্রসেস হচ্ছে ডিরেক্ট ইলেকশন। ঠিক আছে, ডিরেক্ট ইলেকশন প্রসেস। এই যে লোকসভার যে 543 মেম্বার দে আর ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। এক্ষেত্রে কারা কারা ভোট দিতে পারবে? এক্ষেত্রে যে সমস্ত সিটিজেনের এজ 18 ইয়ার্স, 18 ইয়ার্স প্লাস, মিনিমাম 18 বা তার বেশি, এবং যাদের নাম ভোটার লিস্ট অর্থাৎ ইলেকটোরাল রুলস, যে ভোটার লিস্ট আসে ইলেকশনের আগে, যাদের নাম ভোটার লিস্টের মধ্যে আছে, যাদের ভোটার আই কার্ড আছে, লিগাল আই কার্ড, এবং যাদের এজ 18 প্লাস তাদেরই থাকবে, তারাই কিন্তু ভোট দিতে পারে। এবং লোকসভা ইলেকশন প্রতি নর্মাল সিচুয়েশনে প্রতি 5 বছর পর পর হয়, অর্থাৎ তাদের যে টেনিউর এটা হচ্ছে কি 5 ইয়ার্স।
তো প্রতি 5 বছর পর পর সাধারণ সিচুয়েশনের ক্ষেত্রে, নর্মাল সিচুয়েশনে লোকসভার ইলেকশন হয় এবং এই ইলেকশনে সিটিজেন অফ ইন্ডিয়া যারা আছে, যাদের এজ 18 or তার বেশি এবং যাদের নাম ভোটার লিস্টে আছে, তারা ভোট দিতে পারে এবং তারা তাদের কনস্টিটিউয়েন্সি থেকে তাদের পছন্দের যে প্রার্থী তাকে ভোট দেয় এবং নির্বাচন করে। একটি কনস্টিটিউয়েন্সির মধ্যে বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন মেম্বার থাকে এবং প্রত্যেকে তার পছন্দের প্রার্থীকেই ভোট দেয় এবং সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তি কিন্তু জয়ী ব্যক্তি এবং তিনি হচ্ছে পার্লামেন্টের মেম্বার, মানে লোকসভার মেম্বার। তো লোকসভা ইলেকশন প্রতি 5 বছর পর পর হয়, ডিরেক্ট ইলেকশন হয় এবং সিটিজেন অফ ইন্ডিয়া সবাই ভোট দেয়। এটা হচ্ছে ইলেকশন প্রসেস লোকসভার। রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা। রাজ্যসভার ক্ষেত্রে কি হয়, রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটের ক্ষেত্রে যে ইলেকশন প্রসেস, প্রথমত তাদের ইলেকশন হয় প্রতি 2 বছর পর পর। ইলেকশন ইন এভরি 2 ইয়ার্স। তো রাজ্যসভার ইলেকশন কিন্তু প্রতি 2 বছর পর পর হয়। তার যে টোটাল স্ট্রেংথ এটা হচ্ছে 238। এবার 2 বছর পর পর ইলেকশন হয়, কিন্তু প্রতি মেম্বার এবং তাদের যে টেনিউর এটা হচ্ছে 6 ইয়ার্স। অর্থাৎ প্রতিটি মেম্বার কিন্তু 6 বছরের জন্য নির্বাচিত হয়। রাজ্যসভার প্রতিটি মেম্বার 6 বছরের জন্য নির্বাচিত হয়, কিন্তু 2 বছর পর পর ইলেকশন হয়। এখানে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। এটার মানে কি বা এটা কীভাবে হয়, তো দেখুন, আমি ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে এটা আলোচনা করব। আমি ধরলাম টোটাল স্ট্রেংথ, নর্মালি টোটাল স্ট্রেংথ কত ইলেকশন প্রসেসের, ডিরেক্টলি ইলেকশনের 238। আমি ধরলাম টোটাল স্ট্রেংথ উদাহরণ হিসেবে 12, ঠিক আছে? এটা জাস্ট একটা এক্সাম্পল বোঝানোর জন্য। যদি আমি 12 ধরি, তাহলে 12কে আমি 3টি ডিভিশন করব। সাপোজ এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস। রাজ্যসভার সাপোজ 3টা রুম করলাম, 1 2 3। এবার আমি যদি এই 12কে সমান 3টি ভাগে ভাগ করি, তাহলে হবে 4 4 and 4, ঠিক আছে? তো দেখা গেল কি, একদম ফার্স্ট ইলেকশন, যখন রাজ্যসভার ফার্স্ট ইলেকশন করা হয়েছিল, তখন ভোটের ভিত্তিতে তাদেরকে 3টি ভাগে ভাগ করা হয় এবং রুম নং 1 2 3 এরকম ডিভিশন করা হয়। সাপোজ 3 নম্বর পার্টে সবচেয়ে কম সংখ্যক ভোট যারা পেয়েছেন তাদের নাম্বারটি থাকবে। এবার এইখানে যে মেম্বাররা আছেন তাদেরকে বলা হয়েছিল যে আপনারা 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, 2 বছর পরে আপনাদের রিটায়ার হয়ে যাবে, আপনাদের টেনিউর শেষ হয়ে যাবে। সেকেন্ড হাউসে যারা আছেন তাদেরকে বলা হয়েছিল 4 বছরের জন্য নির্বাচন করা হয়েছে আপনাদেরকে, আর ফার্স্ট হাউসে যারা তারা 6 ইয়ার্সের জন্য। তাহলে কি দাঁড়ালো, একদম 3 নম্বর হাউসে যারা ছিলেন তারা কিন্তু 2 বছর পর রিটায়ারে চলে যায় এবং 2 বছর পর এই হাউসটি কমপ্লিট করার জন্য কিন্তু ইলেকশন হয়। এবং এই ইলেকশনে কতজন মেম্বারের ইলেকশন হয়, 1/3 মেম্বারের ইলেকশন হয়, কারণ 12-এর 4 হচ্ছে 1/3। একইভাবে 238-এর 1/3 মেম্বারের ইলেকশন কিন্তু হয়েছিল প্রথম 2 বছর পরে এবং এই হাউসটি কমপ্লিট হয়েছিল। তার ঠিক 2 বছর পরে যারা 4 বছরের জন্য নির্বাচিত হয় তাদের 4 বছর কমপ্লিট হয়ে যায় এবং এই হাউসটি খালি হয়ে যায় এবং এই হাউসটিকে কমপ্লিট করার জন্য আবার ইলেকশন করা হয় এবং এখানেও কিন্তু 1/3 মেম্বারের রিটায়ার হয় এবং 1/3 মেম্বারকে রিক্রুট করা হয় আবার ইলেকশন প্রসেসে। তার ঠিক 2 বছর পর কিন্তু যারা ফার্স্ট হাউসে ছিলেন তাদের 6 বছর কমপ্লিট হয়ে যায় এবং তাদের জন্য আবার ইলেকশন হয় এবং 1/3 মেম্বারকে ইলেক্ট করা হয়। তার ঠিক 2 বছর পরে এখানে যে ফার্স্ট ইলেকশন হয়েছিল তাদের কিন্তু 6 ইয়ার্স কমপ্লিট হয়ে যায় এবং তারা আবার ইলেকশন কন্ডাক্ট করে রিটায়ারের পরে এবং আবার এই হাউসটি কমপ্লিট করা হয়। এইভাবে প্রতি 2 বছর পর পর, ঠিক আছে, প্রতি 2 বছর পর পর কিন্তু ইলেকশন কন্ডাক্ট হয়। কিন্তু প্রতিটি ব্যক্তি যারা বর্তমানে ইলেক্টেড হয় তাদের কিন্তু টেনিউর 6 ইয়ার্স, ঠিক আছে? তো 6 বছরের জন্য প্রতিটি ব্যক্তি নির্বাচিত হয় এবং প্রতি 2 বছর পর পর রাজ্যসভার ইলেকশন হয়। কখনো কিন্তু কনফিউজ হবেন না এটা নিয়ে, ঠিক আছে?
টোটাল স্ট্রেংথ ইলেক্টেড মেম্বার, বর্তমানে টোটাল ইলেক্টেড মেম্বার হচ্ছে 238 এবং 7 মেম্বার্স দে আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর টোটাল ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হতে পারবে, এটা হচ্ছে 245, ঠিক আছে। তো এই হচ্ছে ইলেকশন প্রসেস অ্যান্ড টোটাল স্ট্রেংথ, ঠিক আছে। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 79, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 79-এ আছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। কনস্টিটিউশন অফ পার্লামেন্ট খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, এটা কিন্তু এক্সামে আসে যে কনস্টিটিউশন অফ পার্লামেন্ট আর কনস্টিটিউশনের কোন আর্টিকেলে আছে, আর্টিকেল 79। আর্টিকেল 80 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 80, এটার মধ্যে আছে কি কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অব স্টেট বা এটাকে আমরা বলি রাজ্যসভা। ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপর হচ্ছে আর্টিকেল 81, আর্টিকেল 81 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটার মধ্যে কি আছে, এখানে আছে কম্পোজিশন অফ দ্য হাউস অফ দ্য পিপল, ঠিক আছে। তো আর্টিকেল 79 হচ্ছে কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট, আর্টিকেল 80 হচ্ছে কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা যাকে বলা হয়, আর্টিকেল 81 হচ্ছে হাউস অফ দ্য পিপল, ঠিক আছে, কম্পোজিশন অফ দ্য হাউস অফ দ্য পিপল। এবার যে লোকসভার মেম্বার হতে গেলে প্রার্থীকে, একজন ব্যক্তিকে কি কি কোয়ালিটি দরকার, কি কি যোগ্যতা দরকার। প্রথমত, ফার্স্ট অফ অল, লোকসভার মেম্বার হতে হলে একজন প্রার্থীকে অবশ্যই তার যে এজ, মিনিমাম এজ হতে হবে 25 ইয়ার্স, ঠিক আছে। অবশ্যই তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ইন্ডিয়া, ঠিক আছে। অবশ্যই তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, তার এজ, মিনিমাম এজ হতে হবে 25 ইয়ার্স, এটা হচ্ছে লোকসভার ক্ষেত্রে। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে টোটালি আলাদা। রাজ্যসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এজ কিন্তু মিনিমাম হতে হবে 30 ইয়ার্স, ঠিক আছে। তো রাজ্যসভার মেম্বার হতে হলে একজন প্রার্থীকে মিনিমাম এজ হতে হবে তার 30 ইয়ার্স, যেহেতু এটা আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই তাকেও হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, হ্যাঁ, এটা অবশ্যই হতে হবে। And the person should not be unsound mind, according to the constitution, the person should not be unsound mind, কোনো আনসাউন্ড মাইন্ড এরকম কোনো ব্যক্তি কিন্তু রাজ্যসভার মেম্বার হতে পারবে না। should not be আনডিসচার্জড ইনসলভেন্ট, অর্থাৎ
should not be undischarged insolvent। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু কোয়ালিফিকেশন, কি কি প্রয়োজন লোকসভা এবং রাজ্যসভার মেম্বার হতে হলে। লোকসভার মেম্বার হতে গেলে তাকে অবশ্যই দ্য পারসন শুড বি রেজিস্টার্ড as a voter in any of the constituencies of India। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে যোগ্যতা। তো আমরা প্রথম দেখলাম কি দ্য স্ট্রাকচার অফ পার্লামেন্ট, যেখানে লোকসভা রাজ্যসভা পার্লামেন্টের দুটি হাউস, একটা লোকসভা একটা রাজ্যসভা। তারপর আমরা দেখলাম লয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট হচ্ছে লোকসভা আর আপার হাউস অফ দ্য পার্লামেন্ট হচ্ছে রাজ্যসভা। লোকসভার ইলেকশন প্রসেস এবং তার যে টোটাল স্ট্রেংথ, রাজ্যসভার ইলেকশন প্রসেস এবং তার যে টোটাল স্ট্রেংথ। এবার আমরা দেখব কিছু পাওয়ার, লোকসভা এবং রাজ্যসভার কিছু পাওয়ার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে লোকসভার পাওয়ার বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি রাজ্যসভার পাওয়ার অনেক বেশি। এবার পাওয়ারের দিক থেকে দেখা যাচ্ছে যেমন মানি বিল, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই মানি বিল একমাত্র লোকসভাতেই কিন্তু উত্থাপিত হতে পারবে। অর্থাৎ যে কোনো মানি বিল একমাত্র লোকসভাতেই ফার্স্ট ওঠানো হবে, রাজ্যসভা এ নিয়ে আলোচনা করতে পারবে না, দে ক্যান নট ডিসকাস ফর দ্য ফার্স্ট টাইম। তো লোকসভাতে কোনো মানি বিল আলোচনা হওয়ার পর ওয়েদার দ্য বিল ইজ মানি বিল অর নট, এই জিনিসটা কে ডিসাইড করবে কোনো বিল মানি বিল কি না, এটা তোকে যাচাই করতে হবে। এই জিনিসটা কে ডিসাইড করবে? এটা করবে দ্য স্পিকার অফ দ্য লোকসভা, দ্য স্পিকার অফ দ্য লোকসভা, ঠিক আছে, অফ দ্য হাউস। তো লোকসভার ক্ষেত্রে দ্য স্পিকার অফ দ্য হাউস ডিসিশন নেবে যে কোনো বিল মানি বিল কিনা, কোনো একটা বিল মানি বিল কিনা, এটা ফার্স্ট। সেকেন্ডলি লোকসভা এটি নিয়ে ডিসকাস করবে, তারপর এই মানি বিলটিকে দে উইল সেন্ড ইট টু রাজ্যসভা, ঠিক আছে, এই মানি বিলটিকে লোকসভা রাজ্যসভার কাছে সেন্ড করবে। রাজ্যসভা এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করবে, কিন্তু রাজ্যসভা এই ক্ষেত্রে যে মতামত, সেই মতামত লোকসভা গ্রহণ করবে কি করবে না সেটা লোকসভার ব্যাপার। কোনো কারণে যদি উইদিন 14 days এই মানি বিলটি যদি লোকসভার মধ্যে ব্যাক না আসে, তাহলে লোকসভা এজিউম দ্যাট দ্য বিল ইজ বিং পাসড ইন দ্য রাজ্যসভা, অর্থাৎ বিলটা রাজ্যসভাতে পাস হয়ে গেছে এরকম ধরে নেওয়া হয়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে মানি বিলের ক্ষেত্রে কিন্তু লোকসভার পাওয়ার অনেক বেশি, ঠিক আছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্পিকার অফ দ্য লোকসভা, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। স্পিকার কিভাবে নিয়োগ করা হয়, কে স্পিকার হতে পারে। তো যখন আফটার এভরি লোকসভা ইলেকশন, ঠিক আছে, আফটার এভরি লোকসভা ইলেকশন the member
the members of the house select one member among themselves as the pro tem speaker. ঠিক আছে, এটা কি প্রো টেম স্পিকার। তো প্রো টেম স্পিকারটা কি অ্যাকচুয়ালি যখন লোকসভা ইলেকশন হয় তখন তাদের যে ফার্স্ট মিটিং, এই মিটিংয়ের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন ব্যক্তিকে প্রো টেম স্পিকার হিসেবে নির্বাচন করেন লোকসভার মেম্বাররা। এবং প্রথাগত অনুসারে, এটা কনস্টিটিউশনাল রাইট না, কিন্তু প্রথাগত অনুসারে কিন্তু প্রো টেম স্পিকার কে হন, যে ব্যক্তি পার্লামেন্টের মধ্যে সবচেয়ে সিনিয়র ইন দ্য সেন্স অফ হিজ অর হার ডিউরেশন ইন দ্য পার্লামেন্ট, যে ব্যক্তি সবচেয়ে বেশি সময় ধরে পার্লামেন্টের ভেতরে আছেন, ওই ব্যক্তিকে প্রো টেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। তারপর দ্য মেজরিটি পার্টি, যারা অ্যাকচুয়ালি ভোটিং সিস্টেম হয় পার্লামেন্টের মধ্যে, এবং ভোটিং সিস্টেমের মধ্যে অবশ্যই মেজরিটি পার্টি যে থাকে, যে সিঙ্গেল লার্জেস্ট পার্টি বা যে জুট পার্টি, অ্যালায়েন্স পার্টি, তাদের নাম্বার সবচেয়ে বেশি থাকে। ওই কারণে তাদের মধ্য থেকে একজনকে ইলেকশনের মাধ্যমে, ভোটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। এবং এই স্পিকারকে কে ইলেক্ট করেন? স্পিকারকে কিন্তু ইলেক্ট করেন ডিরেক্টলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ পার্লামেন্টের অনুমোদন ক্রমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য স্পিকার অফ দ্য লোয়ার হাউস, যা লোকসভা, তাকে কিন্তু নিয়োগ করেন। ঠিক আছে, বর্তমানে লোকসভার স্পিকার হচ্ছে কে? ওম বিরলা। ঠিক আছে, ওম বিরলা, রেসপেক্টেড ওম বিরলা হচ্ছেন বর্তমান স্পিকার আমাদের লোকসভার। রাজ্যসভার ক্ষেত্রে একজন স্পিকার থাকেন। রাজ্যসভার ক্ষেত্রেও একজন স্পিকার থাকেন। রাজ্যসভার ক্ষেত্রে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, the vice president of India is the ex officio chairman of Rajya Sabha। ঠিক আছে, তো রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং তিনি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান। মনে রাখবেন, এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে রাজ্যসভার দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং উনি কিন্তু সভাপতিত্ব করেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের পার্ট 1, দ্য বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যান্ড ইটস স্ট্রাকচার। এটা হচ্ছে পার্ট 1 ক্লাস। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং পার্ট 2 ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি পার্ট 2 ভিডিও করে দেব। সেখানে দ্য কমিশনস অফ দ্য পার্লামেন্ট, দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ইটস কমিটিস, যতগুলো কমিটি আছে পার্লামেন্টেরিয়ান, এবং কিভাবে কাজ করে ইন্ডিয়ান পার্লামেন্ট, এই সমস্ত বিষয়ের উপর পার্ট 2 ভিডিও করব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করুন, এবং লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।